গাজার খান ইউনিসে আইডিএফ হামাস তুমুল লড়াই, নিহত 10। তুমুল লড়াইয়ের মাঝেই উপত্যকায় শক্ত প্রতিরোধ ধরে রেখেছে গোষ্ঠীটি। এবার যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা উত্তেজনা চরমে, মার্কিন হুমকি ঠেকাতে ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা মাদুরোর। ট্রাম্পের শুল্কের ইটের জবাব পাটকেলে আরও ৫% ছাড়ে, কঠিন সময়ে বন্ধু ভারতকে তেল দিচ্ছে রাশিয়া। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সুড়ঙ্গ থেকে বেরিয়ে অতর্কিত হামলা, খান ইউনিসে তুমুল লড়াই। গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী এবং হামাসের যোদ্ধাদের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষই নিজ নিজ পক্ষে সাফল্য দাবি করেছে এবং প্রতিপক্ষের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছে। একটি বিবরণে জানা যায়, খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সেনাদের একটি অবস্থানের কাছে হামাসের একদল যোদ্ধা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে হামলা চালায়। এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করে জানায় যে তাদের অভিযানে হামাসের অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে ১ ঘণ্টার মধ্যে অভিযানটি সমাপ্ত হয়। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড এই হামলার দায় স্বীকার করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে প্রবেশ করে হামলা চালায়, যার ফলে একাধিক সেনা হতাহত হয় এবং একটি ট্যাঙ্ক ধ্বংস হয়। হামাসের দাবি অনুযায়ী সংঘর্ষটি কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছিল। এদিকে ভিন্ন একটি ঘটনায় সিরিয়ার গোলান মালভূমিতে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ৭ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে বলা হয়েছে, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। গাজায় চলমান এই ধরনের ঘটনাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যেখানে এক পক্ষে ইসরায়েলের সামরিক অভিযান এবং অন্য পক্ষে হামাসের প্রতিরোধমূলক বা আকস্মিক হামলা অব্যাহত রয়েছে। লাতিন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, ৪৫ লাখ মিলিশিয়া নামানোর হুঁশিয়ারি মাদুরোর। লাতিন আমেরিকার জলসীমায় আবারও সমরসাজ। ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে। মার্কিন হুমকি মোকাবেলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন, বিদেশি শক্তি ভেনেজুয়েলায় ঢুকতে পারলেও বের হতে পারবে না। মাদক পাচার ঠেকানোর কারণ দেখিয়ে ভেনেজুয়েলার উপকূলে ডেস্ট্রয়ার, গোয়েন্দা বিমান ও প্রায় ৪৫০০ সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দীর্ঘদিনের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কুখ্যাত মাদক চক্রের সাথে জড়িত। যুক্তরাষ্ট্রের এ সামরিক উপস্থিতির ২৪ ঘণ্টা না পেরুতেই কঠোর জবাব দিয়েছেন মাদুরো। তিনি দেশজুড়ে ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা দিয়ে বলেন, বিদেশি শক্তি অনুমতি ছাড়া এদেশে ঢুকতে পারলেও বের হতে পারবে না। ওয়াশিংটনের এই আগ্রাসী সিদ্ধান্তকে চরম ভুল আখ্যা দিয়েছে প্রতিবেশী দেশ কলম্বিয়া। তারা বলছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে আরেকটি সিরিয়া বানানোর চেষ্টা করছে, যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার ফলে লাতিন আমেরিকায় একটি নতুন সংঘাতের মঞ্চ তৈরি হতে পারে। ট্রাম্পের শুল্কের জবাব পাটকেলে, কঠিন সময়ে আরও ছাড় দিয়ে ভারতের পাশে বন্ধু রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক অস্ত্রের বিরুদ্ধে এবার পাল্টা চাল দিল ভারত ও রাশিয়া। নয়াদিল্লির ওপর ওয়াশিংটনে চাপ যখন বাড়ছে, ঠিক তখনই বন্ধু ভারতকে আরও সস্তা দরে খনিজ তেল বিক্রির ঘোষণা দিয়েছে মস্কো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই পদক্ষেপে ট্রাম্প প্রশাসন বড় ধরনের ধাক্কা খেল। যুক্তরাষ্ট্র যখন ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের হুমকি দিচ্ছে, তখন নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে রাশিয়া। মস্কো ঘোষণা করেছে, ভারতকে খনিজ তেল কেনার ক্ষেত্রে অতিরিক্ত ৫% ছাড় দেওয়া হবে। শুধু তাই নয়, ভারতীয় পণ্যের জন্য রাশিয়ার বাজার আরও খুলে দেওয়ার ইঙ্গিতও দিয়েছে ক্রেমলিন। সম্প্রতি মস্কো সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন। এরপরেই রাশিয়ার পক্ষ থেকে এই মেগা অফারের ঘোষণা এলো। বিশ্লেষকদের মতে, ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারা মার্কিন চাপের কাছে মাথা নত করবে না। জাতীয় স্বার্থে রাশিয়ার সাথে জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক অটুট থাকবে। রুপি ও রুবলে লেনদেন বাড়িয়ে দুই দেশ ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে, যা মার্কিন অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পাকিস্তানে বড় স্বস্তি ইমরান খানের, ৮ মামলায় জামিন দিল সুপ্রিম কোর্ট। এবার পাকিস্তানের রাজনীতি নিয়ে
দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জন্য বড় স্বস্তির খবর। 2023 সালের 9 মের সহিংসতা সংক্রান্ত 8টি মামলায় তার জামিন মঞ্জুর করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। যদিও এখনই জেল থেকে মুক্তি মিলছে না, তবে এ রায়কে বড় বিজয় হিসেবে দেখছে তার দল পিটিআই। পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই ঐতিহাসিক আদেশ দেন। গত বছর ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতারের পর দেশজুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল, সেই ঘটনায় দায়ের করা 8টি মামলায় তাকে জামিন দেওয়া হলো। এর আগে লাহোর হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এ রায়কে ইমরান খানের জয় বলে অভিহিত করেছে পিটিআই। দলটির পক্ষ থেকে ইমরানের একটি ভিডিও বার্তাও প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলছেন, যখন রাত সবচেয়ে অন্ধকার হয় তার অর্থ হল সকাল আসতে আর দেরি নেই। যদিও আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাসহ অন্যান্য মামলায় দণ্ড থাকায় ইমরান খান এখনই মুক্তি পাচ্ছেন না, তবে সুপ্রিম কোর্টের এই রায় পাকিস্তানের উত্তাল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 30 দিন জেলে থাকলে মন্ত্রিত্ব বাতিল, অমিত শাহের বিল ঘিরে উত্তাল ভারত, গণতন্ত্রের ওপর আঘাত, বললেন রাহুল মমতা। নয়াদিল্লি, ভারতের কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে একটানা 30 দিন জেলে থাকলে তার পদ বাতিল হবে, এমন বিধান রেখে লোকসভায় একটি সংবিধান সংশোধনী বিল উত্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারের দাবি, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং জনগণের আস্থা বজায় রাখাই এই বিলের মূল লক্ষ্য। তবে এই বিলকে কেন্দ্র করে ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলকে গণতন্ত্রের ওপর হিটলারি আঘাত বলে আখ্যা দিয়েছেন। বুধবার লোকসভায় অমিত শাহের পেশ করা এই বিল নিয়ে বিরোধী শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিলটিতে বলা হয়েছে, গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কোনো মন্ত্রী 30 দিন বা তার বেশি সময় কারাগারে থাকলে তিনি পদে থাকার যোগ্যতা হারাবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই পদক্ষেপ প্রশাসনের স্বচ্ছতা বাড়াবে এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রতি মানুষের বিশ্বাস অটুট রাখবে। তবে সরকারের এই যুক্তি মানতে নারাজ বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিলটির তীব্র বিরোধিতা করে বলেন, দেশ মধ্যযুগে ফিরে যাচ্ছে, যখন রাজা নিজের ইচ্ছামতো যে কাউকে পদ থেকে সরিয়ে দিতে পারবেন, আজও সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে হাতিয়ার করে বিরোধী দলের নেতাদের 1 মাস জেলে আটকে রেখে তাদের পদ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। রাহুলের মতে, বিজেপি নির্বাচিত প্রতিনিধিদের মর্যাদা ক্ষুণ্ণ করে ক্ষমতাকে সর্বগ্রাসী করতে চাইছে এবং দেশের সংবিধানকে বিক্রি করে দিয়েছে। একই সুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলকে হিটলারি কায়দায় গণতন্ত্রের ওপর আঘাত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বিলের মাধ্যমে সিবিআই এবং ইডির মতো সংস্থাগুলোর হাতে সীমাহীন ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে, যা বিচার ব্যবস্থার অধিকারকে খর্ব করবে এবং সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করে দেবে। মমতার মতে, এই বিল দেশের জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর। এই বিলটি আদতে দুর্নীতির বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ নাকি বিরোধী দমনের নতুন কৌশল, এই প্রশ্ন ঘিরে ভারতের রাজনৈতিক মহল এখন সরগরম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের 2টি দিক রয়েছে। একদিকে এটি যেমন শাসক দলের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখার একটি প্রচেষ্টা, তেমনি অন্যদিকে বিরোধীদের চাপে রাখার এবং আতঙ্কিত করার একটি নতুন ক্ষেত্রেও তৈরি করছে।